মাধ্যমিক পরীক্ষা 2025 সকল শিক্ষার্থী এসআল দারসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাধ্যমিক গণিত 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এবং তার নিরিখে আজকে সমাধান হবে গণিত এমসিকিউ শুধু, অর্থাৎ 2017 থেকে 2024 পর্যন্ত মোট 42টি প্রশ্ন তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি সমাধান করে দেখাবো এবং পরবর্তীতে 2 নম্বর 3 নম্বর এরকম করে সমস্ত 2017 থেকে 2024 পর্যন্ত সমাধান তোমরা দেখাবো। এতে তোমাদের দুটো হবে, এক প্রশ্ন সম্পর্কে একটি ধারণা হবে, আর যারা দুর্বল আছো তারা দেখা গেছে এই ধাঁচে প্রশ্নটা রপ্ত করতে পারবে এবং যারা দেখা গেছে খুব বেশি পড়াশোনা করো তারাও কিন্তু এই প্রশ্নটা দেখে নিজের একটা ধারণা নিতে পারবে। যাই হোক, আর আলোচনা নয়, এবার সরাসরি যাব আলোচনার মূল পর্বে। কিন্তু আলোচনার পূর্বেই তোমাদের বলি, এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও তুমি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ 2024 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। 1 2 3 4 প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্র প্রথম দিকে লিখতে হবে। এর জন্য প্রয়োজন বোধহয় গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্র ডান দিকে মার্জিন টেনে ব্যবহার করতে হবে। কোনো প্রকার সারণী বা গণক যন্ত্র ব্যবহার করা যাবে না, অর্থাৎ তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। গণনার প্রয়োজনে পাইয়ের আসন্ন মান 22/7 ধরে নিতে হবে। গ্রাফ পেপার প্রশ্নপত্রের সাথেই দেওয়া হবে। পাটিগণিতের অঙ্ক বীজগণিতের পদ্ধতিতে করা যেতে পারে। এই হচ্ছে তোমাদের কিছু ইনস্ট্রাকশন। এখন সরাসরি আমি 1 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। নিম্নলিখিত প্রশ্নগুলো প্রতিটি করে সঠিক উত্তর নির্বাচন করো। অর্থাৎ 2024 সনে টোটাল 6টি এমসিকিউর, এই এমসিকিউর প্রথম নম্বর প্রশ্ন, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোন মূলধনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত? এই উত্তরটা কোনটা হবে? তোমরা যদি উত্তরটা দেখে নাও, উত্তরটা হবে 10:11, অর্থাৎ 10:11। কিন্তু কিভাবে আসলো দেখো, ধরি মূলধনের পরিমাণ হচ্ছে x টাকা, দ্বিতীয় বছরে x টাকার 10% হার সরল সুদ হচ্ছে PTR সূত্র ডিভাইডেড 100। তাই এখানে মানটা বসিয়ে কাটাকাটি করব, 10 কাটা যাবে, অর্থাৎ x/10 টাকা হবে। আবার প্রথম বছরে x টাকা 10% হার চক্রবৃদ্ধি সুদে সেটা হবে কি x × 1 × 10 ডিভাইডেড 100, অর্থাৎ x/10 টাকা। তাহলে এর সাথে কি করব, এই দুটো যোগ করে দিলে দেখা গেছে x + x/10, অর্থাৎ 1 বছর পরে যেটা হবে 11x/10 টাকা। দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ আবার PTR ডিভাইডেড 100, অর্থাৎ 11x/100 টাকা। দ্বিতীয় বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত, তাহলে আমরা শুধু সুদ পেয়েছি এবং চক্রবৃদ্ধি সুদ, এই দুটোর অনুপাত যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখা যাচ্ছে আমাদের 10:11 আসবে। এই কারণে আমার উত্তরটা 10:11 হবে। যাই হোক, এবারে 2 নম্বর, যদি ax² + abcx + bc = 0, যেখানে a = ≠ 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপর বীজের অনন্যক কে হয়, তাহলে কি হবে? উত্তর ডি, অর্থাৎ a = bc। ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি হবে 1/, অনন্যক মানে বিপরীত। এই যে অনন্যক কথাটা বলেছে, অনন্যক কথাটা হচ্ছে বিপরীত। তাহলে একটি বীজ আলফা হলে অপরটি 1/α। তাহলে বীজদ্বয়ের গুণফল হবে কি আমার এখানে x এর সহগ, তাহলে কি বিসি আছে ডিভাইডেড x² এর সহগ, অর্থাৎ a। তাহলে bc/a, তাহলে আমাদের উত্তর দেখা গেছে আলফা × 1/α = bc/a, দ্যাট মিনস a = bc। কাজে আমরা কন্ডিশনটা পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাব 3 নম্বরে। 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 1 সেন্টিমিটার। তো এই যে এটা 1 সেন্টিমিটার। কিভাবে 1 সেন্টিমিটার? আমরা যদি দুটো বৃত্ত দেখাই, একটা বৃত্ত এবং অন্তঃস্পর্শ করেছে, মানে আর একটা বৃত্ত, ধরো কেন্দ্র হচ্ছে এখানে, আর একটা বৃত্ত যদি আমরা দেখি এখানে স্পর্শ করবে এরকম করে, তাহলে কেন্দ্রদ্বয়ের যে মধ্য ব্যবধান 1 সেন্টিমিটার হবে। যাক, এরপরে চলে যাচ্ছি আমরা tan θ + cot θ এর সর্বনিম্ন মান কত? এই tan θ এবং cot θ এর সর্বনিম্ন মান হচ্ছে 1, অর্থাৎ উত্তরটা হবে তোমার বি নম্বর 2, কারণ tan θ সর্বোচ্চ মান
আমাদের কি হচ্ছে ট্যান থিটার সর্বোচ্চ মান 1 আর কস থিটারও সর্বোচ্চ মান 1, তাহলে দুটো যেহেতু যোগ আছে দুটো যোগ করলে হয় 1 1 2, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হবে 2। এরপরে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক একটি নিরেট চোঙের উচ্চতার সমান হলে তাদের ঘনফলের অনুপাত। সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হয় অর্ধগোলকের ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ চোঙের উচ্চতা। ধরি নিরেট অর্ধগোলক ও চোঙের প্রত্যেকটির ব্যাসার্ধ আর একক এবং চোঙের উচ্চতা যদি এইচ হয় তাহলে আর সমান এইচ। এখন তাদের ঘনফলের অনুপাত, ঘনফল মানে আয়তনের অনুপাত, হ্যাঁ, তাই 2/3 পাই আর কিউব, আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার বেলনের যে আয়তন। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি পাই পাই চলে যাবে, আর কিউব চলে যাবে, ফাইনালি এখানে থাকবে কি আমাদের আর সমান, এখানে কি আর সমান এইচ যেহেতু এই কারণে, তাই 2/3 অনুপাত 1, দ্যাট মিনস 2:3, তাহলে উত্তর হবে আমার কিন্তু এই যে 2:3। এরপরে আমরা চলে যাই 6 নম্বরের প্রশ্ন। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কি? তাহলে সম্পর্কটি এ সমান এম। কীভাবে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে 10, হ্যাঁ, 1 থেকে 10-এর যদি গড় বলি, গড়কে 1 থেকে 10 যোগ করলে হয় 55, 10 দিয়ে ভাগ করলে হয়, হ্যাঁ, 5.5, অর্থাৎ এর অ্যাভারেজটা হচ্ছে 5.5। আবার প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা, মধ্যমা মানে আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, মাঝখানের যে দুটো সংখ্যা অর্থাৎ 5 এবং 6, 5 এবং 6 যোগ করলে 11, 11কে 2 দিয়ে ভাগ করলে সেটাও কিন্তু 5.6। কাজেই এই অ্যাভারেজ যা এবং মিডিয়ান মধ্যক যা দুটো একই, অর্থাৎ 5.5, এ সমান এম। তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে? এ সমান এম, অর্থাৎ এটা হবে উত্তর, ঠিক আছে, এই যে ডি হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 2000, এটা কত 2024 গেছে, এবারে আমরা দেখব 2023-এর প্রশ্ন। এটা কিন্তু 2023-এর প্রশ্ন, হ্যাঁ, 2023-এর প্রশ্নর তোমরা যদি তোমাদের কাছে প্রশ্ন থাকে মিলিয়ে দেখতে পারো। এবিসি 3 বন্ধু যথাক্রমে এক্স, 2x এবং ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে জেড টাকা লাভ হলো, এর লভ্যাংশ কত? তো এই লভ্যাংশ হচ্ছে এক্স জেড বাই 3x প্লাস ওয়াই। কীভাবে? দেখো, এবিসি এর মূলধন অনুপাত এক্স অনুপাত, হ্যাঁ, 2x অনুপাত ওয়াই, বছরের শেষে মোট লাভ জেড টাকা, তাই জেড টাকা যদি লাভ হয় এর লভ্যাংশ কি হবে? টোটাল যে এক্স প্লাস 2x প্লাস ওয়াই ডিভাইডেড শুধু এ মানে এক্স ধরা হয়েছে, এর এই যে লভ্যাংশ এক্স, কাজেই এর সাথে জেড গুণ করলে এক্স জেড ডিভাইডেড থ্রাইজ এক্স, অর্থাৎ এখানে দুটো এক্স আর একটা এক্স, তিনটা এক্স, থ্রাইজ এক্স প্লাস ওয়াই হবে। কাজে তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি 2 নম্বর। এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই সমীকরণটির সমাধান সংখ্যা কত? এই সমীকরণের সমাধান সংখ্যা হবে 2টি। কিভাবে 2টি? আমরা যদি দেখি উত্তরটা, তাহলে বি নম্বরের উত্তর। কিভাবে 2টি হয়? এক্স স্কোয়ার ইকুয়াল এক্স, আমরা যদি এভাবে দেখি তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ হয় এক্স ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 1 ইকুয়াল, হ্যাঁ, এক্স প্লাস না এক্স মাইনাস 1, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমার এটাকে যদি আমি দেখি এখানে মাইনাস হবে, হ্যাঁ, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে। যাই হোক, এই দুটো আমাদের মূলটা ব্যাপার না, কিন্তু মূল 20টা কতটুকু অথবা মূল দুটো, এই কারণে সেটাই আমার উত্তর। এরপরে চলে যাচ্ছি, দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা। দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, সাধারণ যদি অন্তঃভাবে স্পর্শকের সংখ্যা একটিই হবে এবং বহিস্থভাবে স্পর্শ করলে অনেক হবে। যাই হোক, এটা তোমরা জানতে হবে। থিটা এর কোন মানের জন্য 5 + 4 sin থিটা এর মান বৃহত্তম মান হবে? আমরা যদি দেখি তো এখানে আমরা জানি যে সাইন থিটার মান সর্বনিম্ন হয় -1, সর্বোচ্চ হয় +1, এভাবে একটা কন্ডিশন জানি। তারপরে আমরা উভয় আমরা 3 পক্ষেই 4 দ্বারা গুণ করি, -4 বা তারপর মাঝখানে 4 sin থিটা এবং 4। তবে এরপরে প্রতিটা পক্ষে আমরা আবার কি +5 যোগ করে দেবো, কারণ আমাদের আসলে এই যে যেহেতু এটা সমান কত সেটা দেখাতে বলছে, এ কারণে এটা +5 যোগ করে দেবো। তো +5 যোগ করলে 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান দেখছি 9 আসছে। কাজেই আমরা এভাবে উত্তরটা করব। দেখছো, প্রতিটা এমসিকিউ প্রশ্ন যেন একটা বড় প্রশ্ন। যাই হোক, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি দেখি 9:4। কীভাবে 9:4? তাহলে বক্রতলের দুটি গোলকের ব্যাসার্ধ R1 এবং R2 একক, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8। তাহলে আমি আয়তনের সূত্র ব্যবহার করতেছি, 4/3 পাই R1 কিউব 4/3 পাই R2 কিউব সমান 27:8। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি R1
R1 কিউব অনুপাত R2 কিউব, 3 কিউব 2 কিউব, তাহলে 3:2 অর্থাৎ R1:R2 3:2 গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে কি হবে 4 পাই R1 স্কোয়ার 4 পাই R2 স্কোয়ার। তাহলে এই অনুপাত আকারে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে R1/R2 হোল স্কোয়ার, তাই 3/2 9:4 হবে। কাজে আমাদের উত্তর হবে 9:4। তাহলে 9:4। তোমরা এটা কিন্তু সংক্ষেপে করতে পারো। 27 এবং 8 এর এর কি ঘনমূল করলে 27-এর ঘনমূল করলে কত হবে, হ্যাঁ 3 এবং 8-এর ঘনমূল করলে 2। তাহলে এটাকে আবার বর্গ করলেই কিন্তু সংক্ষেপে উত্তর পেয়ে যাবে, মানে সহজ পদ্ধতি, যদি মনে রাখার পদ্ধতি তোমরা খুঁজো। এরপরে 6 নম্বর, একটি চলকের 3টি মান 4, 5, 7 তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1 ও p-1 চলকটির যৌগিক গড় 5-4 হলে p এর মান হবে। p এর মান কোনটি হবে, p এর মান হবে 4। কিভাবে 4? প্রদত্ত শর্ত অনুসারে আমরা যদি দেখি চলকটি যৌগিক গড়, তাহলে 1, 2, 3 আমরা এই তিনটা যোগ করলাম, আবার 4 ইন্টু p-2, এই যে যেহেতু আমাদের 3টি মান যথাক্রমে 5 ইন্টু এগুলি গুণ করে যোগ করলাম, আর যদি আমি করি 5 p-2 তারপরে p+1 সবগুলি ভাগ করলাম, এইটা সমান হচ্ছে কত 5.4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে p সমান 4 আসে। তোমরা এভাবে ক্যালকুলেশন করে নেবে। এরপরে আবার আমরা 2023 হয়ে গেল, এটা 2022-এর প্রশ্ন। এটা হচ্ছে 2022-এর প্রশ্ন। 2022-এর প্রশ্নে আমাদের কি আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে, হ্যাঁ n বছর পরে জনসংখ্যা, তাহলে আমাদের n বছর পরে জনসংখ্যা p ইন্টু 1+r/50। কীভাবে এই উত্তরটা আসে, আমরা n বছর পর জনসংখ্যা হবে p ইন্টু 1 + 2r ডিভাইডেড 100, সূত্র আছে p প্লাস nr ডিভাইডেড tr ডিভাইডেড কি টু দি পাওয়ার n, অর্থাৎ আমাদের মেইন সূত্র যেটা হচ্ছে যত পার্সেন্ট থাকবে, 2r% আছে, তাই সেই আর এর জায়গায় যত পার্সেন্টই এখানে আসুক না কেন, এই যে 2r%, এই 2r%, তাহলে p ইন্টু 1 এখানে যে পার্সেন্টেজ ডিভাইডেড 100, অর্থাৎ ভাঙালাম টু দি পাওয়ার n, তাহলে এটা ক্যালকুলেশন করলে এভাবে আসে। যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্ন। ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এবছর তার ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশ 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতাও ওই ব্যবসায় নিয়োজিত করে। তাহলে স্মিতা কত নিয়োজিত করবে, ফাতিমা, শ্রেয়া, স্মিতার লভ্যাংশের অনুপাত হচ্ছে এটা 1:2:3, যদি আমি নর্মালি ছোট করে দেই। তারপরে স্মিতার মূলধনের অনুপাত 1:2:3। স্মিতা ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে 3/1 + 2 + 3, অর্থাৎ স্মিতার যে অনুপাতের অংশ সেটা উপরে দেবে, আর নিচে সকল অনুপাতের যোগফল, আর টোটাল যে লাভ হয়েছে 60,000 টাকা। সেখান থেকে কাটাকাটি করলে আমরা যেটা দেখতে পাবো 6, অর্থাৎ 3,000 হবে উত্তর হবে, এই কারণে এখানে ক্যালকুলেশন করলে 3,000। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বরের প্রশ্নে। a অনুপাত b, 2:3, b অনুপাত c, 5:8, c অনুপাত d, 6:7 হলে a:d কত? তাহলে এটা ডি নম্বরের উত্তর। ডি নম্বরের উত্তর কিভাবে, আমরা যদি একটু দেখাই, এ অনুপাত ডি অর্থাৎ a/d, a/d যদি আমরা আবার দেখি, তাহলে a/d সমান a/b ইন্টু b/c ইন্টু c/d, অর্থাৎ এখানে যদি আমি এগুলি কেটে দিই তাহলে a/d এই হয়, কিন্তু a/b এর মান 2/3, b/c এর মান 5/8 এবং 6/7, তাই কাটাকাটি করলে 5:14 আসবে, তাহলে উত্তর 5/14। এভাবে সহজ পদ্ধতি তোমরা করবে। এরপরে আমি যদি দেখি, ও কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস, আর বৃত্তের উপর একটি বিন্দু এবং PR সমান RQ হলে RPQ এর মান কত? RPQ এর মান যদি আমরা দেখি, একটা বৃত্ত আছে, ভালো করে দেখো, PQ হচ্ছে ব্যাস, PRQ 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ বলে, আবার PR সমান PQ এবং এটা ব্যাসার্ধ বলে, RP কোণ, এবং এই দুটো কোণ সমকোণ, সমান আর কি, যেহেতু ত্রিভুজ PRA এই তিনটা কোণ 180 ডিগ্রি, তাই একটার মধ্যে একটা 90 ডিগ্রি আছে, বাকি দুইটা হবে 90 বাদ যাবে, তারপর দুটো কোণ সমান হলে 180-কে ভাগ করলে 90 আসবে উত্তর। তাহলে উত্তর আমার কত হচ্ছে, 2 RPQ সমান 90, দ্যাট মিনস RPQ সমান 45 ডিগ্রি, উত্তর হবে 45 ডিগ্রি। এভাবে তোমরা সংক্ষেপে ক্যালকুলেশন করে নিবে। এরপর 5 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা, তোমরা দেখতেই পাচ্ছ 4টি। কাজে এটা নিয়ে আমার এমনিতেই ভিডিওটি অনেক বড় হবে, কাজেই আর এটা নিয়ে বেশি বিশ্লেষণ করব না, সরাসরি চলে যাচ্ছি আমরা 6 নম্বরের প্রশ্নে। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, এটা আয়তনের একটা সূত্র 2r, তাহলে আমরা জানি 4/3 πr3, সেখান থেকে 2r হইলে 8, 8 4টা 32, তাহলে আমার উত্তর হবে কোনটা, অর্থাৎ 32, এই যে প্রথম এ নম্বরের উত্তর হবে ডিভাইডেড πr3 ডিভাইডেড 3।
এরপরে চলে যাচ্ছি আমরা 2022 গেল, 2021-এ পরীক্ষা হয়নি করোনার কারণে। 2020 সনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 2020 সনের প্রশ্ন। এখানে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার যদি আমরা দেখি তাহলে ধরি মূলধনের পরিমাণ x টাকা, বার্ষিক সরল সুদের হার, হ্যাঁ, আর পার্সেন্ট শর্তানুসারে কি x প্লাস পিটিআর, এটা ডিভাইডেড 100 ইকুয়াল টু IX। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা অনায়াসে দেখতে পাবা আর 10%, কাজে উত্তর হবে 10%। আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্ন, 2020 x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 সমীকরণে বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল যদি আমরা বলি, হ্যাঁ, বীজদ্বয়ের গুণফল কি হবে? তাহলে বীজদ্বয় c বাই a, অর্থাৎ এইটা, এটা হচ্ছে c আর x স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে 3 হবে উত্তর, কাজে আমার উত্তর হবে 3C উত্তর। এটা সহজেই পাওয়া যায়। এরপর 3 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি দুটি বৃত্তের দুটি দৈর্ঘ্য সমান, এ ও বি কোণ 60 ডিগ্রি হলে সিওডি কোণের মান কত? বি হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এখানে 60 ডিগ্রি হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? আসলে একটা এমসিকিউ না জানো একটা বিশাল বড় অঙ্ক এরকম। ধরি শঙ্কু দুটির ভূমিতলের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক, শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে H1 এবং H2, শঙ্কু দুটির আয়তন V1 এবং V2 ঘন একক। আমাদের কিন্তু এমসিকিউ এটা, R1:R2 সমান 4:5, তাহলে আয়তন হবে V1:V2 সমান 1:4। এটা দুটো দেওয়া আছে আলাদা করে, কাজে আয়তন V1/V2 সমান 1/4, আয়তনের সূত্র বসাবো, ক্যালকুলেশন করব, সেখান থেকে যদি দেখা যাচ্ছে আমার H1:H2 সমান 25:64 আসবে, কাজে উত্তর হবে কোনটা? হ্যাঁ, 2564 ডি উত্তর। এরপরে চলে যাচ্ছি আমরা 5 নম্বরে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে থিটার মান অবশ্যই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, সেক থিটা প্লাস কোসেক থিটা সমান x, এর মান কত? তাহলে আমরা দেখি, হ্যাঁ, কীভাবে সাইন থিটা মাইনাস কস থিটা, এখানে সাইন থিটা ট্যান থিটার মান 1, ট্যান থিটার মান যদি 1 হয় তাহলে আমাদের এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এর মান, সেখান থেকে যদি আমি এই দুটোর মান বসিয়ে দিই সেক থিটা, হ্যাঁ, তাহলে এটা যদি 1 হয় ট্যান থিটা, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে অনায়াসে উত্তর আসবে ডি, 2√2। কীভাবে? ট্যান থিটা 1 হলে এটা কিন্তু আমি আরও ক্যালকুলেশন করে এর মান অনায়াসে বের করা যাবে। থিটা সমান কত? থিটা সমান আসলে 45 ডিগ্রি হবে, হ্যাঁ, থিটা সমান যদি 45 ডিগ্রি হয়, সেক থিটা হচ্ছে √2 আর এটা কোসেক 45 হচ্ছে √2, তাই দুইটা √2 যোগ করলে 2√2, কাজে এভাবে আমরা উত্তরটা পেয়ে যাব। এরপরে 6 নম্বর প্রশ্ন, 1, 3, 2, 8 এভাবে সংখ্যা গুরুর মান যেটা আছে সেটা দেখা যাচ্ছে 2, 3, 8 নাকি 10। তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যা গুরু যে মানটা সেটা তোমরা একটু দেখে নিবে। এরপর আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, 2019-এর প্রশ্নে। 2019-এর প্রশ্ন, আমরা জানি কোনো অংশীদারি ব্যবসার মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়। এক্ষেত্রে মূলধনের অনুপাত এখানে কি দেওয়া আছে? এই যে মূলধনের অনুপাত 1/2 হ্যাঁ 1/3, তাদের মূলধনের অনুপাত কত সেটা বলছে। তাহলে মূলধনের অনুপাত যদি আমরা বের করি তাহলে 1/2, অর্থাৎ দুটোকে ইকুয়াল করব। তাহলে এখানে 6 দ্বারা যদি আমি লসাগু দ্বারা যদি গুণ করি তাহলে এটা হয়, এটা কাটলে হয় কত? 3, এটা তো 2, তাহলে আমাদের 3:2 হবে। এবং আগের প্রশ্নটা আমরা দেখি, তারপরে কি বলেছে 2 নম্বর, যদি p প্লাস কিউ √3 p মাইনাস কিউ এত হয় তবে পি কিউ এর মান কত? তাহলে পি কিউ এর মান যদি আমরা দেখি, হ্যাঁ, এবি সূত্র বসিয়ে মানটা বসিয়ে 2 আসে উত্তর, অর্থাৎ আমাদের 2 হবে। তাহলে আমরা এখানে উত্তরটা প্রথম, এটার উত্তরে 2 আসবে, আর পরের উত্তর যেটা সেটা আমরা কত পেয়েছি? 3:2 পেয়েছি। যাই হোক, কোনো বৃত্তের ও কেন্দ্র ও এবং ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসি সমান 60 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান কত? তাহলে আমরা যদি দেখি বিসিডি এর মান হচ্ছে কত ডিগ্রি, তোমরা একটু দেখে নাও। বিসিডি এর মান হচ্ছে 115 ডিগ্রি। এরপরে আমরা যদি দেখি ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান 13 এ আলফা প্লাস কট 13 আলফা এর মান কত? ট্যান থিটা তো আলফা। তাহলে আমরা আসলে
যদি দেখি এখানে ক্যালকুলেশন করে tan স্কয়ার প্লাস 2 tan থিটা, অর্থাৎ এখানে tan থিটার মান হচ্ছে 1 হয়, তাহলে দুটো 1 কিউব যাই করে উত্তর হবে 2, কাজে আমাদের উত্তর এখানে 2 হবে, এখানে উত্তর আমাদের এই 2 হবে। এরপর 2√6 সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য যদি আমরা ক্যালকুলেশন করি, তাই কর্ণের দৈর্ঘ্য ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কত পাবো, কর্ণের 2√6 এভাবে করে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে 4√6 হোল স্কোয়ার। কীভাবে 4√6? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রতিটার যদি আমরা আলাদা আলাদা করে দেখি তাহলে উত্তর আসে কত, এল স্কোয়ার 4√6 2√6 অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আসবে হলো 144 বর্গমূল, দ্যাট মিনস 12। এতক্ষণের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনটির এই যে আলাদা আলাদা করে কিভাবে বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আসে সেগুলি দেখানো হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। এরপরে আগের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই রাশিগুলোর গড় মান 20 হলে x1 + 4 এরকম করে রাশিগুলোর গড় হবে কোনটি, এটা দেখানো হয়েছে 6 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে গড়টা যদি আমি এভাবে যোগ করে ক্যালকুলেশন করে দেখাই, তাতে ক্যালকুলেশন করলে তোমাদের এখান থেকে এই ডিভাইডেড 10 সমান 200 হয়ে যাবে। তারপর x1 + 4 x2 + 4, দ্যাট মিনস এভাবে করে x10 + 4, এভাবে করে আমাদের টোটাল 10 বার আসবে, 4 এখানে 40 হবে। হ্যাঁ, তাহলে 40 আর বাকি মানগুলি হচ্ছে 200, তো 200 + 40 / 10 অর্থাৎ 24 হবে উত্তর, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি 2018 প্রশ্নে। 2018 প্রশ্ন এটা, হ্যাঁ 2018 প্রশ্ন আমরা যদি দেখি, এই হচ্ছে 2018 প্রশ্ন, 4টা প্রশ্ন এখানে আছে। তাহলে প্রথম প্রশ্ন বলছে বার্ষিক 10% 16 সুদে এ টাকার বি মাসের সুদ, হ্যাঁ এ বি / 10, কীভাবে, ওই যে পিটিআর / 100, এটা নর্মাল ক্যালকুলেশন করলেই তোমাদের হয়ে যাবে। এরপরের 2 নম্বরের প্রশ্ন, যদি এক্স প্রপোর্শনাল বা অনুপাত ওয়াই হয় তাহলে কোন সম্পর্ক ঠিক, x² অনুপাত y², এই সম্পর্কটি ঠিক। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 100 ডিগ্রি হলে সি কোণের মান কত, এটা যদি আমরা একটু দেখি, এবিসিডি চতুর্ভুজের এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, তাহলে সি কোণ হচ্ছে 180 বিয়োগ এ কোণ, সি কোণ হচ্ছে 180, এ কোণের মান 100 ডিগ্রি, দ্যাট মিনস 80, উত্তর হবে কত, 105 ডিগ্রি। কারণ সি যদি 80 হয় তাহলে আমাদের উত্তর 105 ডিগ্রি হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের এখানে উত্তর হবে 80 ডিগ্রি, সরি 105 ডিগ্রি না তো 80 ডিগ্রি, তো পরের প্রশ্ন, π/2 7 π/2 এর ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হলো, এইটা হচ্ছে তোমার 105 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে মান, মানে এখানে 7 × 180, যে মানটা যেভাবে আসে সেখানে হয় 80 ডিগ্রি। যাই হোক, এরপরে 80 ডিগ্রি কীভাবে তা একটু দেখো, তোমার এখানে 7π ডিভাইডেড 7 × 180 / 12, তো এখান থেকে ক্যালকুলেশন করলে 105 ডিগ্রি, সহজ একটা উত্তর ছিল। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে ডি এর সম্পর্ক, ডি এর সম্পর্ক কোনটি, ডি এর সম্পর্ক হচ্ছে √3a, হ্যাঁ ইকুয়াল ডি, অর্থাৎ বি নম্বরের উত্তর। তারপরে হচ্ছে 6 7 x ও 8 y 16 সংখ্যাগুলোর গড় 9 হলে, তো এই সংখ্যাগুলোর গড় যদি 9 হয় তাহলে কোন সম্পর্কটি ঠিক, তাহলে আমাদের যে সম্পর্কটি ঠিক সেটা হচ্ছে এই যে x + y = 17, এই সম্পর্কটি ঠিক। এরপরে সর্বশেষ আমরা 2017, কারণ 2017 থেকেই আসলে এই সিলেবাসটা কার্যকর হয়েছে। তাহলে 2017 প্রশ্নগুলি যদি আমরা দেখি, এই হচ্ছে 2017 6টি প্রশ্ন। কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কোনটি, ধরে আসল x টাকা, বার্ষিক সুদের হার হবে সরল সুদ পিটিআর / এত সবৃদ্ধিমূল সুদ প্লাস আসল, অর্থাৎ এটা যোগ করলে এই অনুপাতটা, এটা আগে কিন্তু একটা অঙ্কে এসেছে, অর্থাৎ কত, 12%। এরপরেরটা যদি আমরা দেখি 2 নম্বর, হ্যাঁ কোন শর্তে a² + bx দীঘার সমীকরণটি একটি বি শূন্য হবে, কোন শর্তে, আমরা দেখি দীঘার সমীকরণে একটি বি শূন্য হলে a অনুপাত x এর মান 0, b এর মান 0, অর্থাৎ c 0। দীঘার সমীকরণে একটি বি শূন্য হওয়ার শর্ত হচ্ছে c = 0। তাহলে এরপরের আগের প্রশ্ন সেটা হচ্ছে কি, দুটি বৃত্ত পরস্পর স্পর্শ বা ছেদ না করলে, হ্যাঁ বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা 4টি, আমরা কিন্তু এর আগে দেখেছি 4টি, কাজে এই দেখছো এই প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। এরপরে কোনো আমরা যদি পরেরটায় দেখি যে sin θ = cos θ হলে 2 থিটার মান কত, sin θ cos θ, আগে আমার থিটার মান বের করতে হবে, থিটার মান এখানে 90 ডিগ্রি আসে, 90 ডিগ্রি আসলে তাহলে 2 θ হবে, দ্যাট মিনস কীভাবে 45 ডিগ্রি, tan θ 1, দ্যাট মিনস 45 ডিগ্রি, তাহলে 2 θ হবে 90 ডিগ্রি, উত্তর হবে 90 ডিগ্রি। এরপরে আমরা চলে যাচ্ছি
5 নম্বর, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটির দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বে শঙ্কুর আয়তনের 8 গুণ। এটা 8 গুণ ক্যালকুলেশন করে তোমরা দেখে নেবে। তারপর আমি এখন একটু দেখাচ্ছি, কিন্তু ভিডিও এমনিতেই বড় হয়ে যাচ্ছে। এই দেখো তোমাদের কিভাবে শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা এই শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আবার শঙ্কুটির ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকের দ্বিগুণ হলে তাহলে তারও আবার আমরা কি করব, আয়তন বের করব। তাহলে একটা আয়তনকে আরেকটা আয়তন দিয়ে যখন ভাগ করব তখন 8 গুণ পাবো। এরপরে সর্বশেষ যে প্রশ্নটা আমার 2017 সনের 2, 8, 2, 3, 8, হ্যাঁ 3, 9, 5, 6 সংখ্যাগুলোর মধ্যমা বের করতে গেলে আমাদের সিরিয়ালি সাজাতে হবে, অর্থাৎ 2, 2, 3, 3 এভাবে করে দেখা গেছে আমার মধ্যমা টোটাল কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা, অর্থাৎ মধ্যমা হচ্ছে এখানে 9টা, বিজোড় অর্থাৎ এই 5, তাহলে মধ্যমা হবে 5তম পদ হচ্ছে 5। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের এতক্ষণ আমি মাধ্যমিক পরীক্ষা 2017 থেকে 2024 সালে, শুধু 2021 বাদে, কারণ ওই বছর করোনার কারণে পরীক্ষা হয়নি, এই আলোচনা। তোমরা এই প্রশ্নগুলি দেখে কিছুটা হলেও তোমার মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারবে। আর আমি পরবর্তীতে আবার 2 নম্বর 3 নম্বর এরকম করে তোমাদের সমস্ত প্রশ্নই 2017 থেকে 2024 পর্যন্ত সমাধান দেখাবো। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।